সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে থাকছে বর্তমান প্রজন্মের জনপ্রিয় লেখিকা ইলমা বেহরোজের লেখা বৃষ্টি হয়ে নামো গল্পের দ্বিতীয় অংশ। চলুন গল্পটি শুনে আসি। বিভোর হেসে উঠে দাঁড়ায়, ধারাও দাঁড়ায়। বিভোর বলল, আসি। ধারা দীর্ঘ হেসে বলল, আসুন। বিভোর সেই হাসিতে থমকে যায়। গজ দাঁত, সেই সাথে ধারার বড় চোখ ছোট হয়ে যাওয়া। চোখ দুটিতে জল চিকচিক করে, মনে হয় চোখ হাসছে। বিভোরের ইচ্ছে হয় জিজ্ঞেস করতে, ধারা আপনার কি বিয়ে হয়েছে? কিন্তু করেনি। রুম থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয় বিভোর। তখনই ধারা পেছন থেকে বলে ওঠে, বিবাহিত মেয়েদের হাতে চুড়ি থাকে, নাকে নাকফুল থাকে, আমার নেই। বিভোর খানিকটা অবাক হয়, ঘুরে তাকায়। স্বাভাবিকভাবে বলল, বর্তমান জেনারেশনে অনেক মেয়েরা বিয়ের পরেও নাকফুল চুড়ি ইউজ করে না। কথা শেষ করে আর দাঁড়ায়নি সে, দরজার বাইরে চলে আসে। ধারা গলার জোর বাড়িয়ে বলে উঠল, বিভোর সাহেব, আমার বিয়ে হয়নি। কথাটি বারবার প্রতিধ্বনিত হতে থাকে বিভোরের কানে। কি যেন একটা ছিল কথাটিতে। আরেকবার ধারার রুমে সে কি ঢুকবে? কিন্তু কি কথা বলবে? বেমানান্না ব্যাপারটা। 7-5 ভেবে নিজের রুমে ফিরে আসে। ধারা নিজের মাথায় নিজেই গাঁটটা মারে। দরজা লাগিয়ে লাফিয়ে বিছানায় ওঠে, তারপরে শুয়ে পড়ে। পৃথিবীটা অন্যরকম লাগছে, একদম অন্যরকম। অজানা অচেনা অদ্ভুত অনুভূতিতে সে শিহরিত হচ্ছে। রাত তখন 3টে। বিভোরের ঘুম ভেঙেছে 2টোর দিকে। তারপরে আর ঘুম হয়নি। সে টাইগার হিলের বিশ্ববিখ্যাত সূর্যোদয় ধারা, দিশারি, সায়নকে দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। টাইগার হিল দার্জিলিং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। এর উচ্চতা প্রায় 7,500 ফুট। দীর্ঘদিন ধরেই সূর্যোদয় দেখার জন্য এই স্থানটি দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। টাইগার হিলের প্রচণ্ড ঠান্ডা ও শীতের মধ্যেও সূর্যোদয়ের অপরূপ দৃশ্য মন কাড়ে সবার। যদিও সূর্যোদয় দেখাটা ভাগ্যের ব্যাপার, কারণ টাইগার হিলে কখনো মেঘ, আবার কখনো কুয়াশাচ্ছন্ন থাকে। তখন দেখা পাওয়া যায় না সূর্যোদয়ের। রাত 3টা বাজতেই বিভোর সায়নকে ঘুম থেকে ঠেলে তুলে দেয়। সায়ন উর্মির সাথে ঝগড়া করে রাত 10টায় বিভোরের রুমে চলে এসেছিল। বাইরে জমাট অন্ধকার, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। টাইগার হিলে সূর্যোদয় দেখতে গেলে খুব দেরি করে হলেও ভোর 4টে বেরিয়ে যেতেই হবে। বিভোর প্রথমবার দার্জিলিংয়ে এসেছেই এটা বুঝেছিল। সায়ন ঘুম কাতরে গলায় বলল, দূর শালা, ঘুমাতে দে। বিভোর ঠাস করে সায়নের গালে থাপ্পড় বসিয়ে দেয়। সায়ন ভ্রু কুঁচকে নিবু নিবু করে চোখ খোলে। বিভোর ধমকে বলে, যা, তোর গার্লফ্রেন্ডের ঘুম ভাঙা। কেন, কই যামু? বিভোর সায়নকে টেনে তুলে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, যা বলেছি কর, গেলেই দেখতে পাবি। বিভোর দিশারির রুমের দরজায় কয়েকবার করাঘাত করতেই দরজা খুলে দিল দিশারি। ঘুম ঘুম চোখে বিভোরকে দেখে হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলো কয়টা বাজে। বিভোর দিশারিকে রুমে ঠেলে দিয়ে তাড়া দেয়, দ্রুত জ্যাকেট পর, শাল নে, আমরা এক্ষুনি বের হব। দিশারি আটকে উঠে বলল, সে কি, কই? টাইগার হিলের সূর্যোদয় দেখবি না? দিশারির চোখ জল জল করে ওঠে, দ্রুত লাগেজের দিকে দৌড় লাগায়। বিভোর ধারার রুমের দরজায় বেশ কয়েকবার করাঘাত করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তারই মধ্যে সায়ন দিশারি চলে এসে। সায়ন এসেই জানায় উর্মি কোথাও যাবে না, ঘুমাবে, আমাদের গিয়ে ঘুরে আসতে বলেছে। বিভোর কিঞ্চিত ভুরু বাঁকায়, দার্জিলিংয়ে কেউ ঘুমোতে আসে? দিশারি বিভোরকে বলল, ধারার ঘুম খুব সহজে আসে না, কিন্তু একবার ঘুমোলে তাকে ডেকে তোলা যায় না। বিভোর হাড় ছাড়েনি, করাঘাত করতেই থাকে। ধারাবিহীন সূর্যোদয় উপভোগ অন্তত তার পক্ষে সম্ভব নয়। মনের মাঝে জেদ জেকে বসেছে। সে ধারাকে বিশ্ববিখ্যাত সূর্যোদয়, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি সূর্যোদয় দেখাবেই। একসময় ধারা দরজা খুলল। দরজা খুলে দিশারি বিভোরকে দেখেও না দেখার ভান করে
বিছানায় শুয়ে পড়ে। সে ঘুমের অতীব গভীরে ডুবে আছে। বিভোর কয়েকবার ডাকে। যতবার ডাকে ধারা চাদর শক্ত করে জড়িয়ে ধরে আয়েসি ভঙ্গিতে ঘুমোর ভঙ্গি করে। এদিকে রাত 3:30 হতে আর মাত্র 6 মিনিট বাকি। বিভোর দিশারিকে বলল, ধারার শীতের কাপড় নে তুই, আমি ওকে দেখছি। কথা শেষ করেই ধারাকে পাজা কোলা করে নেয়। দিশারি সায়নের মুখ হা হয়ে যায়। বিভোর তার 27 বছরের জীবনে প্রথম কোনো মেয়েকে কোলে নিল, যেখানে সে নিজের কাজিন ফ্রেন্ডদের সাথে পাশাপাশি বসতেও অস্বস্তি বোধ করে। বিভোর রাগ নিয়ে ধমকে দেয়, দুইটা এমনে তাকায় আসোস কেন, রুমের দরজা লাগায় আয়। হোটেল বয়কে ডেকে গেট খুলে ওরা বেরিয়ে পড়ে। ঠান্ডা আবহাওয়া। ধারা বিভোরের কোলে ঘুমোচ্ছে। খুব দ্রুত ঘুম ভেঙে যাবে। চারিদিকে রাতের শেষ অন্ধকারের হাতছানি। রাস্তায় নেমে ওরা অবাক হয়। আলোয় আলোয় আলোকিত পুরো রাস্তা। আগে পিছে দূরে যতদূর দেখা যায় আলো আর আলো। ঝলমল চারিদিক দেখে মন খুশিতে নেচে উঠল। ধারার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই হালকা আলোয় বিভোরের মুখটা দেখতে পায়। পিঠ জুড়ে বিভোরের হাত, বুঝতে সময় লাগেনি। ধারার সর্বশরীরে রোমাঞ্চিত হয়ে কেঁপে ওঠে। ধারার শরীরের কাঁপুনি বিভোর টের পায়। সামনে থেকে চোখ সরিয়ে ধারার দিকে তাকায়। ধারা তাকিয়ে আছে তারই দিকে। বিভোর দ্রুত নামিয়ে দেয় ধারাকে, তারপর সামনে এগোয় জিপ নিতে। দিশারি ধারাকে হেসে বলল, ঘুম থেকে উঠতেছিলি না, তাই বিভোর কোলে করে নিয়ে এসেছে। দিশারি ফিক করে হেসে ওঠে। ধারা বিস্মিত হয়। দিশারি বিভোরকে ভালোবাসে, অথচ অন্য একটা মেয়েকে কোলে নিয়েছে, সেটা নিজের চোখে দেখেও এমন হেসে কথা বলছে কিভাবে? দেখেও মনে হচ্ছে না মনে চাপা কষ্ট হচ্ছে দিশারির। খুবই প্রাণবন্ত। সত্যিই কি সে ভালোবাসে বিভোরকে, নাকি শুধুই ভালো লাগা? কে জানে। ধারা তো নিজেই ভালোবাসার সংজ্ঞা জানে না। বিভোর জিপ নিয়ে আসে। ওরা উঠে বসে। জিপ অন্ধকার কুয়াশা ঠান্ডা ভেদ করে ছুটে চলল টাইগার হিলের উদ্দেশ্যে। ড্রাইভার জানালো, অনেকেই নাকি 3টা বাজতে না বাজতেই গাড়ি নিয়ে টাইগার হিলের দিকে ছুট লাগিয়েছে। ধারা অবাক কণ্ঠে বলল, বাবা, এত জনপ্রিয় সূর্যোদয়? বিভোর মৃদু হেসে বলল, অভিজ্ঞতার মতে হচ্ছে আগ্রায় গিয়ে তাজমহল না দেখা যেমন অপরাধ, দার্জিলিং এসে টাইগার হিলে সূর্যোদয় না দেখাও ঠিক ততখানি অপরাধ। দিশারি ফোড়ন কাটে, তাই আমরা অপরাধ থেকে বাঁচতে হাড় হিম করা ভোর রাতের শীতকে কাঁপাতে থাকা বুড়ো আঙুল দেখিয়ে কোনো রকমে ছুটে চলেছি টাইগার হিলের দিকে। ওরা টাইগার হিলে পৌঁছে দেখে সারি সারি গাড়ি। নির্দিষ্ট পয়েন্টের অনেকটা আগে ওদের গাড়ি পার্ক করা হলো। গাড়ি থেকে নেমেই দ্রুত রওনা হলো উঁচু স্থানটির দিকে, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। বিভোর ধারার হাত শক্ত করে ধরে রেখেছে, সায়ন দিশারির হাত। উঁচু স্থানটিতে গিয়ে দেখে জায়গা নেই অবস্থা। এই ভিড়ের মধ্যে ধারা বিভোর পূর্ব দিকের কোনায় গিয়ে দাঁড়ায়, আর দিশারি সায়ন উত্তর দিকে। দর্শকদের বেশিরভাগ বাঙালি এবং তারা ক্যামেরা মোবাইল নিয়ে রীতিমতো যুদ্ধাং দেখে একটা ভাব ফুটিয়ে তুলেছে। সূর্যোদয় তো নয়, যেন বাঘ আসবে। বিভোরকে ঘেঁষে ধারা দাঁড়ায়। তার পরনে ফতুয়া আর ট্রাউজার। গাড়িতে থাকাকালে দিশারির থেকে শাল পরে নিয়েছে। জ্যাকেট নাকি সে খুঁজেই পায়নি। এখন শীতে কাঁপতে হচ্ছে। বিভোর ধারাকে বলল, আমার শাল ভালো লাগে খুব, আপনি চাইলে আমার জ্যাকেট নিতে পারেন আর আমায় শালটি দিন। অথচ বিভোরের শাল একদমই পছন্দ নয়, প্যারা মনে হয়। তবে এখন কেন যে সে মিথ্যে বলছে সে জানে না। ধারা বলল, না ঠিক আছে। ধারা শীতের প্রকোপে কাতর স্বরে হু হু করতে লাগলো। বিভোর আর কিছু না বলে দ্রুত জ্যাকেট খুলে ধারাকে পরিয়ে দেয়, শাল টেনে নেয়। আকস্মিক ঘটনায় ধারা হতবিহ্বল, কিন্তু কিচ্ছুটি করতে পারল না। অদ্ভুত ভালো লাগা অনুভূতি হচ্ছে। আকাশের আলো ফুটি ফুটে অবস্থা দেখে উত্তেজনা শুরু হয়ে গেল। মোবাইল ক্যামেরা নিয়ে ঠেলা ধাক্কা দিয়ে অনেকেই সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে। সূর্যোদয়ের সময় চলে আসে। সূর্যের আভাস দেখা পাওয়া মাত্র প্রচণ্ড শীতের মধ্যেও একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল।
একটি বিশৃঙ্খলাও তৈরি হলো। কে কাকে টপকাবে, কে আগে ছবি তুলবে, কে আগে শোভার চোটে আকুল হবে। এই তাড়নায় ন্যূনতম সভ্যতা এবং সৌজন্যতা ভুলে গিয়ে একটা চূড়ান্ত পড়ি কি মরি পরিস্থিতি। সূর্য আবার যখন কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পর্শ করল, ঠিক তখনই জনতা একসঙ্গে হো করে ওঠে। সিটির তীক্ষ্ণ আওয়াজে ভরে গেল ভোরের সূর্য, ভোরের পাহাড়। সূর্য উঠেছে। সূর্যোদয়ের মুহূর্তে সবাই কাঞ্চনজঙ্ঘার চূড়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। সে এক মনোমুগ্ধকর দৃশ্য, যার বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা কারোর নেই। এমন স্পষ্ট সূর্যোদয় দেখা কপালও বটে। সূর্য একটু একটু করে উঠতে গিয়ে মনে হলো যেন লাফ দিয়ে পরিপূর্ণতা পেল। ঠিক যেন একটা আগুনের বল কাঁপছিল এলোমেলোভাবে, আর মনে হচ্ছিল যেন কেউ খেলছে আগুনের বল নিয়ে। মনে হচ্ছিল কেউ যেন এটাকে গোল করে আকার দেবার চেষ্টা করছে। সে আলোর রশ্মির কোমল রূপের কোনোই তুলনা নেই। ধারা বিভোরের এক হাতের বাহু খামচে ধরে খুশিতে। সে সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে হাসি, খুশিতে কাঁপছে, বিড়বিড় করছে, এত সুন্দর, এত সুন্দর। বিভোর হাসে। সূর্যোদয়ের সৌন্দর্যের ছিটা যেন ধারার গায়ে পড়েছে। কি মোহনীয় মায়াবী মুখ। প্রেমে পড়ে যাচ্ছে কি সে? ভালো লাগাটা কি ভালোবাসায় রূপ নেবে? আর ধারার বয়ফ্রেন্ড, সে কোথায়? সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার চূড়োতে পড়তেই তা লাল আভায় ভরে গেল। আস্তে আস্তে সাদা বরফের পাহাড় পরিণত হলো সোনালি পাহাড়ে। রং যেন গলে গলে পড়ছে। পূর্ব আকাশে উকি দেওয়া সূর্য তখন কাঞ্চনজঙ্ঘার গায়ে। সে তো শুভ্র পর্বতের এ রূপের সাক্ষী হলো ধারা, বিভোর, আরো শত শত মানুষের জোড়া চোখ। তখন চারপাশে ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ। সবাই মুহূর্ত বন্দি করার চেষ্টায় বিভোর। পাহাড়ের চূড়োয় উদীয়মান সূর্যকে প্রণাম জানাতে শুরু করেন অসংখ্য সূর্য পূজারী। অনেকে ব্যস্ত হয়ে পড়ে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে টাইগার হিল থেকে মাত্র 30 রুপিতে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, সিকিম, নেপাল সীমান্ত ও অন্যান্য পাহাড় দেখাতে। এত হৈ হৈয়ের মধ্যে পাহাড়ের উত্তর কোণায় চোখ পড়ল ধারা এবং বিভোরের। সেদিকটায় কেউ ফিরেও তাকাচ্ছে না। ধারা শুষ্ক মুখে বলল, পাহাড়ের এক কিনারে তুমুল হই হট্টগোল আর সূর্য দেখে ফেলার উল্লাস, অন্য কিনারটা শান্ত একলা, তাই না বিভোর সাহেব? বিভোর মাথা নাড়ায়, ছোট করে জবাব দেয়, তারা দুজন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে অনেক দূরে ছোট্ট একটা পাহাড়ি গ্রামে পা টিপে টিপে ঢুকছে সূর্যের আলো। কয়েকটা কুঁড়ে ঘর, কিছু ছোটখাটো ক্ষেত, এইটুকুই অস্তিত্ব গ্রামটার। গ্রামটায় হয়তো শখানেক কি তারও কম বাসিন্দার জমায়েত। কোনো তাড়া নেই, কোনো প্রতিযোগিতা নেই, শুধু নীরবে নিশ্চিন্তে থাকাটুকু আছে। ধারা আক্ষেপ করে বলল, গ্রামটাতেও সূর্যোদয় হচ্ছে, কিন্তু সেই সূর্যোদয়ের কোনো জনপ্রিয়তা নেই, খ্যাতি নেই, উদযাপন নেই। বিভোর একদৃষ্টে গ্রামটা দেখছে। সে তাল মেলায়, এখানে যে কেউ চাইলে দেখতে পারে ছোট্ট সেই গ্রামের সূর্যোদয়। এখানে কোনো উদ্যোগ, আয়োজন নেই, কোনো পূর্ব পরিকল্পনাও নেই, কোনো ধারা, কোনো অপেক্ষা নেই। ধারা বলল, আচ্ছা, কখনো কি কোনো ক্যামেরার ফ্ল্যাশের আলোও ছুটে যায়নি তার দিকে? কি নাম গ্রামটার? বিভোর জানায় সে জানে না, কাউকে জিজ্ঞেস করা হয়নি তখনও। কাঞ্চনজঙ্ঘার সূর্যালোকের সোনালি আভার পাশাপাশি একটা অনামী পাহাড়ি গ্রামের শরীরে ভোর হয়ে যাওয়ার সাক্ষী হলো ওরা দুজন। ধারা, বিভোর দুজনের মনে তৃপ্তির সুখ। খ্যাতি আর আলোর ঠিক উল্টো দিকে দাঁড়ানো এই গ্রামটার কাছেই ভোর রাতে ঘুম থেকে ওঠার সতর্কতা দেখতে পাচ্ছে তারা। কিছুক্ষণ পর ঘোর লাগা ধারা বলল, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য জীবনের শ্রেষ্ঠতম একটা দিন পেলাম, শ্রেষ্ঠতম সৌন্দর্য দেখলাম। জবাবে বিভোর মুচকি হাসল। টাইগার হিলে ভোরবেলা অনেকে ফ্লাস্কে করে গরম গরম ব্ল্যাক কফি বিক্রি করে, বেশিরভাগই নারী বিক্রেতা। কনকনে শীতে কফির চুমুকে মন জুড়িয়ে যায়। সেই স্বাদ নিল ওরা চারজন। তারপর আরো কিছুক্ষণ তার দিশারি, ধারা, সায়নের ফটোশুট সাহায্য করে বিভোর। নিজে ছবি তোলেনি একটাও। ধারার অস্বস্তি হচ্ছিল ছবি তুলতে, কিন্তু দিশারি জোড়াজুড়িতে বাধ্য হয়। ক্যামেরায় ছবি তুলতে দেওয়ার সময়
বিভোরের চোখ বারবার আটকে যাচ্ছিল ধারাতে। নামার সময় দেখা মিলল পাহাড়ের ভাঁজে ভাঁজে প্রার্থনা লেখা বর্ণময় কাপড়ের পতাকা। দার্জিলিংয়ের আরও একটা চেনা বৈশিষ্ট্য এটি। মূলত বৌদ্ধ ধর্মের এই প্রেয়ার ফ্ল্যাগ পাহাড়ি এলাকার অন্যান্য ধর্মস্থানেও পাওয়া যায়। দিশারি ধারা আগে আগে হাঁটে। সায়ন বিভোরকে ফিসফিসে জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি মিয়া, তুমি কি ডুলে ডুলে জব খাইতেছ? বিভোর হেসে সায়নকে থাপ্পড় দিয়ে বলল, শালা বেশি বুঝস। সায়ন একটু ভাব নিয়ে বলল, মামা অনেক মারছো আমায়, এবার তোমার জুলিয়েটকে বলে দিব তুমি বিবাহিত। তোমার বউ পালিয়েছে কারণ তোমার পুরুষত্বে সমস্যা। তারপর জুলিয়েট তোমাকে পাত্তাই দেবে না। প্রতিশোধ, বুঝছো মামা, প্রতিশোধ। সায়নের কথা শুনে বিভোর ডাকাতের মতো হা হা করে হাসতে শুরু করলো। জিপে উঠে দিশারি বলল, নেক্সট প্ল্যান কি? বিভোর আয়েশি ভঙ্গিতে সিটে হেলান দিয়ে চোখ বোঝে। তারপর দায়সারাভাবে বলল, তোরাই প্ল্যান কর। সায়ন কপট রাগ নিয়ে বলল, শালা তোরে আনছি কেন? বিভোর ভারী ইনোসেন্ট চোখে তাকায়, জিজ্ঞেস করে, কেন এনেছিস? আর তুই এনেছিস কখন? নিজের টাকায় না আসলাম? সায়ন ভোতা মুখ করে বলল, আমার রিকোয়েস্ট রাখতেই তো আইসস। বিভোর চোখ বুঝতে বুঝতে হুঁ উত্তর দেয়। বিভোরের ঘাটতেরামি দেখে ধারা চাপা হাসি হাসে। দিশারি বিভোরকে ঝাঁকি দিতে বিভোর তেলে বেগুনে জ্বলে উঠল। শরীরে হাত দিতে কয়দিন না করছি না? দিশারি গলার জোর দ্বিগুণ করে বলল, ওরে আমার শাহরুখ খান কই থাইকা আইসে রে, গায়ে হাত দিলে কি শরীর নষ্ট হইয়া যাইব? সুন্দর হইছস বইলা অহংকারে মইরা যাইতাছস। বিভোর রাগে বলল, আমারে চেতাইস না দিশা। দিশারি ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপ করে, মায়া মানুষ ছুঁইলে তোর জলানি উঠা যায়। তাহলে কি ধইরা নিমু, তুই পুরুষ না নাকি? দিশা, বাকিটা উচ্চারণ করবি না, আমি মোটেও তেমন না। আমার বউকে অবশ্যই ছুতে দিব, আর আমিও। কথার মাঝে বিভোরের চোখ পড়ে যায় ধারার দিকে। ধারাই তো তার বউ। বাকি কথাটা আটকে যায়। ধারা বিভোর দুজনেই চোখ সরিয়ে নেয়। দিশারি বলে, ওলে বাবালে, তো বিয়েটা কোনদিন করবি শুনি? বিভোর পাশ কাটাতে কাটাতে বলল, মাথা ব্যথা করছে, চুপ কর। সায়ন তক্ষণি বিড়বিড় করে বলল, কইজা কইনি। দিশারি চোখ শুরু করে বলল, তুই কি কিছু বললি? সায়ন সাফ নাকচ করে বলল, না না, আমার কি সাধ্য আছে তোকে কিছু বলার? দিশারি চোখ সরু করে বিভোর সায়নকে পরখ করে কয়েকবার, তারপর গোমরা মুখে বলল, কোনো প্ল্যানই করবি না কেউ? বিভোর চোখ বোঝা অবস্থা রেখেই বলল, কই যেতে চাস? ধারা আগে আগে বলে, ঝর্ণা আছে। বিভোর চোখ খোলে। দিশারি লাফিয়ে উঠে বলে, ইয়াস, ঝর্ণায় গোসল করব। বিভোর বিরক্তি নিয়ে বলে, এখন গোসল করলে শীতে ময়রা কাঠ হইয়া যাইবি, 12টায় গেলে ঠিক আছে। সায়ন আড়মোনা ভেঙে বলল, এখন আর জার্নি সম্ভব না, ঘুম হয় নাই, কতক্ষণ ঘুমাইতে হইব, আর উর্মি তো হোটেলেই রইছে। তাহলে হোটেলে ফিরছি, বলল বিভোর। সায়ন উত্তরে ঘাড় কাত করে। কিছু সময়ের ব্যবধানে ওরা হোটেলের সামনে চলে আসে। দিশারি সায়ন রুমে চলে যায়। বিভোর হোটেলের পাশে এক রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য। ধারা সেটা খেয়াল করে। তার ইচ্ছে হচ্ছিল বিভোরের পাশে গিয়ে বসে কফি খেতে, কিন্তু কি যেন মনে করে আর গেল না। সব ইচ্ছেকে তো প্রাধান্য দিতে নেই। গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রুমে ফিরে আসে। ঠিক 11:30 ওরা সবাই বের হয়। জিপ যা ভাড়া করে যাত্রা শুরু করে রক গার্ডেনের উদ্দেশ্যে। কথায় কথায় ধারা প্রশ্ন করে, দার্জিলিংয়ের এত জনপ্রিয়তা কেন? পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ দার্জিলিংকে চেনে কিভাবে? দিশারি বলল, কি বলিস পাগলের মতো কথাবার্তা? জনপ্রিয় কিভাবে হলো এটা আমরা জানবো কিভাবে? বিভোর দিশাকে ধমক দিয়ে বলল, কি প্রশ্ন করেছে এমন? এটার উত্তর অবশ্যই আছে। দিশারি বলল, তাহলে তুই বল। বিভোর বলল, শিওর না, সম্ভবত দার্জিলিংয়ে জনপ্রিয়তার কারণ হলো তখনকার কলকাতার সিনেমা, যেখানে দার্জিলিংয়ের দৃশ্য দেখানো হতো প্রচুর। কলকাতার টালিগঞ্জের ছবি নায়ক নায়িকাদের প্রিয় লোকেশন ছিল দার্জিলিং। এছাড়াও বড়দের উপন্যাসে বারবার ছোটদের রহস্য গল্পে দার্জিলিং উঠে এসেছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র গোয়েন্দা ফেলুদার প্রিয় জায়গা ছিল এই পার্বত্য শহরটি। দিশারি চোখ বড় বড় করে বলল, বাহ। বিভোর হাসে। ধারা ডোক গিলে প্রশ্ন করে, আপনার কিভাবে ইচ্ছে হলো দার্জিলিং আসার, আর প্রথম কবে এসেছেন? বিভোর জবাব দেয়, যেহেতু আমি সত্যজিৎ রায়ের অন্ধভক্ত,
তাই দার্জিলিং যাবার ইচ্ছে ছোটবেলায় হয়েছিল। অবশেষে গত 5 বছর আগে দার্জিলিং আসি প্রথম। ধারা বিভোরের উত্তরগুলো ভারী এনজয় করছে, প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে আছে। আচ্ছা, দার্জিলিংয়ে মোট কয়টি প্লেস আছে দেখার মতো? আমার জানা মতো ছোট বড় মিলিয়ে 29টি প্লেস আছে দার্জিলিংয়ে। নামগুলো জানেন? হুম, বলুন। বলতে হবে? আচ্ছা, আপনি গুনুন, আমি বলছি। ধারা হেসে ওকে বলল। বাতাসিয়া লুপ, দালি মনাস্টেরি, রক গার্ডেন, গঙ্গামায়া পার্ক, জাপানিজ পিস টেম্পল, আভা আর্ট গ্যালারি, বাজওয়ান মহারাজার প্যালেস, তেনজিং নোরগের বাসভবন, রেল স্টেশন, ডারহাম টাউন হল, ক্যাপিটাল ক্লক টাওয়ার, ঘুম মনাস্টারি, লয়েড বোটানিক্যাল গার্ডেন, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, চৌরাস্তা, ট্যুরিস্ট ইনফরমেশন অফিস, তেনজিং রক, অবজারভেটরি হিল, মহাকাল টেম্পল, ভুটিয়া বস্তি মনাস্টেরি, তিব্বতী রিফিউজি সেলফ হেল্প সেন্টার, স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক, রিঙ্ক মল, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, জোর বাংলো, সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট, টাইগার হিল, ঘুম রেল স্টেশন, টেম্পল, ফরেনার্স রেজিস্টার্স অফিস। বিভোর একদমে সবগুলো নাম বলে দিল। তারপর ধারার দিকে তাকায়, দেখে শুধু ধারা নয়, দিশারি, উর্মি, সায়ন সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ধারা চোখ বড় বড় রেখেই বিড়বিড় করে, ও মাবুদ, এত প্লেস কবে ঘুরবো আমরা? বিভোর হালকা এসে উত্তর দেয়, আজ আমরা দূরের প্লেস ঘুরছি, যে তাই সময় যাচ্ছে অনেক। আগামীকাল একসাথে অনেকগুলো প্লেস দেখে ফেলা যাবে। ধারা বলল, তাই বলুন। আচ্ছা, এখন আমরা যেখানে যাচ্ছি নাম কি? বিভোরের আগে ড্রাইভার উত্তর দিয়ে দিল, রক গার্ডেন। রক গার্ডেন মূলত পাহাড়ের নিচে কতগুলো পাথরের ওপর দিয়ে প্রবাহিত একটা ঝর্ণা, যা দার্জিলিংয়ের ম্যাল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। রক গার্ডেনে যেতে হলে পাহাড়ের নিচে নামতে হয়। দার্জিলিং শহর থেকে অনেক নিচে এটি অবস্থিত। যাওয়ার রাস্তাও অসম্ভব রকমের সুন্দর। ধারা নিজের আনা ক্যামেরা দিয়ে চারপাশ ক্লিক করে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। জিপ ক্রমাগত একটা করে তীক্ষ্ণ বাঁক পেরিয়ে নিচে নামছে। পথে অনেক চা বাগান চোখে পড়ছে। মুগ্ধ হয়ে সবাই জোড়া নয়নে তাই দেখছে। আকস্মিক দিশারি চিৎকার করে, গাড়ি থামান, গাড়ি থামান! দ্রুত পাশ কেটে জিপ থামে। সায়ন চোখ কটমট করে তাকায়, কিরমির করে বলে, কি হয়েছে তোর? দিশারি জবাবে হাসে, দরজা খুলে নামে। তারপর উকি দিয়ে উর্মিকে বলল, এত সুন্দর জায়গা ফটো সেশন করবে না? তাড়াতাড়ি নামো, এত সুন্দর জায়গায় ছবি না তুললে জীবনটাই বৃথা। দিশারির কথা শুনে সায়নের রাগ উঠলেও বিভোরের যেন একটু হাসি আসলো। উর্মি নামে। সায়ন বিরক্তি নিয়ে দুজন রমণীর ফটোগ্রাফি করে 20 মিনিটের মতো। এক পাশে পাহাড়ি রাস্তা, আরেক পাশে চা বাগান। দূরে পাহাড়ের উপর মেঘমালা ঘনীভূত হতে শুরু করেছে, তার সাথে হিমেল হাওয়া। আহা, সে যেন এক অপার্থিব পরিবেশ। আবার যাত্রা শুরু হয়। চারপাশ দেখতে দেখতে রক গার্ডেন পৌঁছলো গাড়ি। গাড়ি ড্রাইভারের কাছে বিভোর 2 ঘন্টা সময় নিয়েছে। বিনিময় রুপি দিতে হয়েছে 3 গুণ। রক গার্ডেনের প্রবেশের ফি জন প্রতি 10 রুপি। ওরা টিকিট কেটে রক গার্ডেন প্রবেশ করে। ধারা যাই দেখছে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছে। রক গার্ডেন একটা ঝর্ণা, পাশে বাগান আছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে। ঝর্ণাটা এত বেশি বড় না, কিন্তু অপূর্ব সুন্দর। ঝর্ণা থেকে ঝর্ণার চারপাশ বেশি সুন্দর। ঝর্ণার উপরের দিকে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া। আশেপাশে মানুষ খুবই কম, বেশিরভাগ মানুষ বিকেলের দিকে আসে। ঝর্ণা দেখে দিশারি নিরাশ হয়। চারপাশ মুগ্ধকর হলেও সে ভেবেছিল ঝর্ণার পানি অনেক ওপর থেকে পড়বে আর নিচে দাঁড়িয়ে থেকে বাহুবলী মুভির নায়িকাদের মতো ভিজবে, কিন্তু তেমনটা হওয়ার কোনো পথ নাই। এক পাথর থেকে অন্য পাথরে পানি পড়ছে, দাঁড়ালে শুধু পা ভিজবে। বিভোর ব্যাকপ্যাক থেকে ক্যামেরা জুতা সায়নের সামনে মাটিতে রেখে বলল, আমি আসছি। সায়ন বলল, কই যাস? বিভোর যেতে যেতে বলছে, আসছি তো, দাঁড়া। বিভোর ঝর্ণার পানিকে অনুসরণ করে পাথর বেয়ে নিচে নামতে থাকে। ধারা নিজের অজান্তে চিৎকার করে বলে, সাবধানে। তারপর কি মনে করে বিভোরের ব্যাকপ্যাক জুতা ক্যামেরা মাটি থেকে তুলে বুকে আগলে নেয়। বিভোর 10 মিনিট পর আসে, হেসে বলে, দিশা, গোসল করতে পারবি, নিচে একটা বড় গর্ত হয়েছে,
ঝর্ণার পানি সেখানেই পড়ে, একদম স্বচ্ছ পানি। দিশারি লাফিয়ে ওঠে খুশিতে, ধারাও খুশিতে হাসে। তারও ইচ্ছা ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভেজার। সায়ন উর্মিকে বলে, চলো ভিজি। উর্মি নাকচ করে। সায়ন কোনোভাবে উর্মিকে রাজি করাতে পারেনি। সায়ন বুঝতে পেরেছে উর্মি ঘুরতে এসে খুশি নয়, কিন্তু কেন? সবার যাবতীয় জিনিসপত্র উর্মির কাছে রাখা হয়। নামার পথে ধারা দিশারির সমস্যা হচ্ছিল। পাথর পিচ্ছিল খুব। বিভোর ধারার হাত ধরে, সায়ন দিশারির। ধীরে ধীরে নেমে আসে শেষ পাথরটায়। সামনে অনেকটা জায়গা জুড়ে স্বচ্ছ ঝর্ণার পানি ওপর থেকে পড়ছে। চারপাশে শুধু ঝর্ণার পানির আওয়াজ। ধারা অবাক চাহনিতে হা করে বিভোরের আগে গিয়ে দাঁড়ায়। চোখ ঘুরে চারপাশটা দেখে। কি সুন্দর! কথাটি বলার জন্য যখনই ধারা ঘুরে দাঁড়ায় বিভোরের দিকে, সায়ন বিভোরকে ধাক্কা দেয়। বিভোর টাল সামলাতে না পেরে ধারাকে জাপটে ধরে পানিতে পড়ে। ধারা ভয়ে চোখ খিচে এক হাতে বিভোরের শার্টের কলার খামচে ধরে, অন্য হাতে পিঠের শার্ট। সায়ন দিশারি কলকলিয়ে হেসে ওঠে। দুজন পানির নিচ থেকে দ্রুত উঠে দাঁড়ায়। ততক্ষণে তাদের এক ডুব হয়ে গেছে। দুজন দুজনের শরীরের উষ্ণতা অনুভব করে। ঝর্ণার ঠান্ডা জলও শরীরের গভীর উষ্ণতা সরাতে পারেনি। ধারা বড় বড় চোখ মিলে বিভোরের দিকে তাকায়। তার দৃষ্টি স্থির। বিভোরের ঠোঁট লাল, আগে খেয়াল করা হয়নি। কপালে ছড়িয়ে থাকা চুল নাক ভিজে চোখ ঢেকে দিয়েছে বিভোরের। ধারা এক হাতের এক আঙুল দিয়ে কপাল থেকে চুল সরিয়ে দেয়। তখন ধারার হাত কাঁপছিল। বিভোরের দৃষ্টি ধারার চোখে নিবদ্ধ। সেই দৃষ্টিতে ছন্নছাড়া মনে শুভ সেই ক্ষণে দুটি মনে প্রেমের প্রলয় ঘটে নীরবে। দিশারি দুষ্টু মুখভঙ্গি করে সায়নকে পিছন থেকে জোরে ধাক্কা মারে। সায়ন বিভোর ধারার পাশে পড়ে। আওয়াজ হয় জোরে। ধারা সচকিত হয়ে সরে যেতে চাইলে বিভোর যেন আরো শক্ত করে আঁকড়ে ধরে। দিশারি ঝাঁপ দিয়ে নামে। বিভোরের খেয়াল হয়। দ্রুত ধারাকে হাতের বন্ধন থেকে মুক্ত করে সরে আসে। প্রায় 20-30 মিনিট পর সবাই উপরে উঠে আসে। রোদে দাঁড়িয়ে রক গার্ডেনের ফটো সেশন করে। ততক্ষণে অনেকখানি শুকিয়ে যায় কাপড়। বিভোর ভেবেছিল দিশারি যখন শুরু থেকেই ইচ্ছে গোসল করার, হয়তো কাপড় নিয়ে এসেছে, কিন্তু আনেনি। রক গার্ডেন থেকে বেরিয়ে আসে ওরা। জিপ যাত্রা শুরু করেছে 3 মিনিট আগে। ধারার চোখের মুখে লজ্জার আভা। নিজেকে গুটিয়ে রাখছে। মাঝে মাঝে মৃদু হাসছে বাইরে তাকিয়ে। কেন হাসছে সে নিজেও জানে না। জানালা দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। পাহাড়ের মাঝে মাঝে বসতি। জানালা দিয়ে মাথা বের করে নিচে তাকায়। নিচ থেকে যেমন পাহাড়ের উপর বাড়িগুলো খুব ক্ষুদ্র দেখায়, আবার ওপর থেকেও নিচের বসত বাড়িগুলো খুবই ক্ষুদ্র দেখায়। বিমানের ওপর থেকে যেমন সবকিছু ক্ষুদ্র দেখায়, তেমনি বিমানের ওপর থেকে নিচের সমতল ঘরবাড়িগুলো তেমন দেখায়। অনেক ওপরে ওঠার পর মেঘের জন্য আর নিচের কিছুই দেখা যাচ্ছে না। কেমন ঝাপসা দেখাচ্ছে সব। দিশারি ধারার হাত খামচে ধরে রেখেছে। পাহাড়ি রাস্তাগুলোর মোড়গুলো ভয়ঙ্কর। মাঝে মাঝে 180 ডিগ্রি টার্ন। পাশে তাকালেই পাহাড়ের পাদদেশ। কোনোভাবে পড়লে নিজেকে আর খুঁজে পাওয়া যাবে না। কেউ মনে হয় না খুঁজতেও আসবে। মাঝপথে বিভোর গাড়ি থামাতে বলে ড্রাইভারকে। সবাইকে নিয়ে অরেঞ্জ ভ্যালি টি স্টেটে একটু নেমে সময় কাটায়। তারপর আবার জিপ যাত্রা শুরু করে। সন্ধ্যার পূর্বে হোটেলে ফেরা হয়। যে যার মতো ফ্রেশ হয়ে মুসলিম রেস্টুরেন্টে পেট গরম করে খাবার খায়। সন্ধ্যার পর সায়ন দিশারির রুমে আসে। দিশারি দরজা খুলে প্রশ্ন করলো, ওমা, আমার রুমে? গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু করা শেষ? সায়ন আওয়াজ করে দরজা লাগায়। মতিগতি ভালো ঠেকছে না। দিশারি সাবধানে প্রশ্ন করে, এনিথিং রং দোস্ত? সায়ন টেবিলে রাখা পানির বোতল থেকে ঢক ঢক করে পানি খেয়ে সোফায় বসে। দিশারি খিটখিট করে বলে ওঠে, ঢং ধরছিস কেন? কিছু জিগাইছি না? সায়ন তাকায়, চোখ লাল। দিশারি দৌড়ে এসে সায়নের পাশে বসে। সায়ন চোখ সরিয়ে নেয়। দিশারি সায়নের মুখ নিজের দিকে ফিরিয়ে বলে, কি হয়েছে আমাকে বল। সায়ন দিশারির হাত সরিয়ে দেয়। রাগ নিয়ে বলে, উর্মি কথায় কথায় ঝগড়া শুরু করে আসার পর থেকে। ওর জন্যই দার্জিলিং আসা, কিন্তু ওরই আগ্রহ নাই কোনো। এমনকি আমাকেও পাত্তা দিচ্ছে না, মূল্য দিচ্ছে না। চাচ্ছে তাই ব্যবহার করছে। এত খরচ করে সময় বের করে এসে লাভটা কি হলো? আবার ওরে কিছু বলাও যায় না। বালের প্রেম। ওহ, এই ব্যাপার? আরে ভাবিস না, হয়তো কোনো কারণে আপসেট, তাই মন বসাতে পারছে না।
দিশারি বিছানায় এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। তারপর বলে, যা উর্মির কাছে যা, রাগ না দেখিয়ে সুন্দর করে কথা বল, সমস্যাটা কি জানার চেষ্টা কর। সায়ন গলা উঁচু করে বলে, তোর বলে দিতে হবে না, চেষ্টা করেছি, কাম হয় নাই। তাহলে আর কি, ঘুমাইতে দে। মাত্র 7টা বাজে, এখনই ঘুমাবি? ঠান্ডা লাগতেছে, টায়ার্ড খুব আমি, শুয়েই থাকুম। বাতি নিভা। পারতাম না। দিশারি কপাল কুঁচকে বিছানা থেকে নামে, বাতি নিভিয়ে ডিম লাইট জ্বালায়, তারপর শুয়ে পড়ে। সন্ধ্যার পর কুয়াশার চারপাশ ছেয়ে যায়, ঠান্ডা পড়ে খুব, যদিও শরৎকাল, তবুও। সায়ন একা একা ঝিম মেরে অনেকক্ষণ বসে থাকে। দিশারিকে ডাকে, দিশারি উত্তর দেয় না। সায়ন ফুসফুস করে বলতে থাকে, বলে, তোর রুমে আইসি দেখা ভাব বাইরে গেছে। দিশারি নিশ্চুপ, সে শুনছে আর টিপে টিপে হাসছে, কিন্তু উত্তর দিচ্ছে না। সায়ন বড় বড় পা ফেলে দিশারির পাশ ঘেঁষে শুয়ে পড়ে, উল্টোমুখী হয়ে। দিশারি হুঙ্কার দেয়, ঘেইসা শুইছস কেন? তুই কথা কস না কেন? ইচ্ছা হইতেছে না তাই। আমার ইচ্ছা হয়েছে তাই শুইছি। দিশারি আর জবাব দেয় না, কিঞ্চিত কপাল কুঁচকে কম্বল মুড়ি দিয়ে চোখ বোঝে, কিন্তু হাঁসফাঁস লাগছে। এরকম পাশ ঘেঁষে একটা ছেলে শুয়ে আছে। দিশারি মিনমিনে গলায় বলল, সায়ন বের হয়ে যা প্লিজ। উর্মির কাছে যাবো না, বিভোরের কাছে যা। রুমে নাই। কই গেছে? জানি না। দিশারি উঠে বসে। সায়ন তাকায়। দিশারি বলল, আমার রুমে যে আইসস, তোর গার্লফ্রেন্ড মাইন্ড করুক। ব্রেকআপ করবো তখন বুঝবি। করুক। দিশারি চুল খোপা করে, পা ভাঁজ করে বসে, ফেসবুকে লগ ইন করে। সায়ন হাঁ করে দিশারিকে দেখে। দিশারির প্রতি তার একটা দুর্বলতা আছে, একটা অনুভূতি আছে। ফ্রেন্ডের চেয়েও বেশি কিছু মনে হয়, কিন্তু কি সেটা কখনো তদন্ত করতে ইচ্ছে হয়নি। বিশেষ করে দিশারির ঘাড়ের ভেসে থাকা রগ আর কালো ছোট তিলটা বেশি ভালো লাগে। সায়ন চোখ সরিয়ে নেয়, চোখ বুজে। তার বুকে তোলপাড় হচ্ছে। সায়ন শোয়া থেকে দাঁড়ায়, আসছি বলে বের হওয়ার উপক্রম হয়। দিশারি বিছানা থেকে নামতে নামতে বলল, এই রাগ করেছিস? সায়ন থমকায়, না তাকে উত্তর দেয় না। দিশারি সায়নের সামনে এসে দাঁড়ায়, মুখটা দেখে বলল, ওমা, রাগে নাকটা লাল হয়ে গেছে বাচ্চাটার। সায়ন তাকায় দিশারির দিকে। দিশারির ঘাড়ের তিল চোখে জল জল করে ওঠে। তিল আর ঠোঁটের হাসি একত্রে মিলে দিশারিকে স্নিগ্ধ দেখাচ্ছে। সায়ন আবেগের তাড়নায় ভুল করে বসে। দিশারি সায়নকে ঠেলে সরিয়ে দেয়, ঘাড়ে হাত রেখে চিৎকার করে ওঠে, এইটা কি করলি তুই? সায়নের শরীর গরম হয়ে আসে, ঠোঁটে এক হাত রেখে চোখ খিচে। নিজের অজান্তে এ কি করে বসলো সে? দিশারির কান্নার আওয়াজ আসছে কানে। সায়ন কথা বলার ভাষা হারায়। এগোতে এগোতে আমতা আমতা করে বলে, দিশু শোন, আমি। দিশু প্লিজ সর, তুই বের হয়ে যা। দিশারি সায়নের কথা না শুনে ঠেলে বের করে দেয়, মুখের উপর দরজা লাগিয়ে দেয় ঠাস করে। ধারা বিভোরকে রুমে না পেয়ে হোটেলের বাইরে বেরিয়ে আসে। পরনে লাইট ব্লু জিন্স, স্লিভলেস ডেনিম শার্ট, লেদারের জ্যাকেট, পায়ে হাই নেক কেটস। সন্ধ্যার পরপর দার্জিলিংয়ে ঠান্ডা পড়ে। মাস যাই হোক, ধারার চোখ জোড়া খুঁজতে থাকে একজনকে। এইদিকে ওইদিকে তাকাতে তাকাতে রাস্তা অনেকটা হেঁটে আসে। তখন দূরে কাঙ্ক্ষিত মানুষটির দেখা পায়। ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। দূর থেকে বিভোরও ধারাকে দেখতে পায়। দুজনেই দ্রুত হেঁটে আসে অন্যজনের কাছে। একজন বলে ওঠে হাই, ও দুজনেই হাসে। বিভোর ঠোঁটে হাসি রেখেই বলে, কোথাও যাচ্ছেন? ধারা মিনমিন স্বরে বলল, এই তো হাঁটছি, রাতের দার্জিলিং দেখছি। ও, আপনি কি করছেন? সেম, ঘোরাঘুরি করছি। তো চলুন একসাথে হাঁটি। বিভোর ধারার চোখে চোখ রাখে। ধারা চোখ সরিয়ে নেয়। বিভোর স্বাভাবিক গলায় বলল, চলুন। দুজন পাশাপাশি হাঁটছে, কথা বলছে না কেউই। ভাষার ভাণ্ডারে কথার মজুদ নেই। কথা বলতে গেলে কণ্ঠটা কাঁপে। অথচ তাদের বিয়ের বয়স 1 বছরের ওপর। ধারা বিভোরকে যত দেখছে, যত পাচ্ছে, তত মুগ্ধ হচ্ছে। কে বলবে ধারা তার বউ? প্রথম দিনই থাপ্পড় দিয়ে গাল লাল করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু কত স্বাভাবিক ব্যবহার, যেন প্রথম পরিচয়। বিভোর নীরবতা ভেঙে বলল, আমি যদি ওই রাতের বেলা কোথাও নিয়ে যেতে চাই, যাবেন? ধারা থমকায়, কয়েক সেকেন্ড কিছু একটা চিন্তা করে বলল, যাব।
বিভোর হাত বাড়িয়ে দেয়। ধারা ভ্রু তুলে প্রশ্ন করে, কি হাত? ধারা গোপনে গভীর নিঃশ্বাস নেয়, তারপর এক হাত রাখে বিভোরের হাতের ওপর। বিভোর ধারার হাতের স্পর্শ পেয়ে শক্ত করে চেপে ধরে, বলে চলুন। হাঁটা শুরু করে বিভোর। ধারার মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছে তারা? কিন্তু কিছু বলল না। বিভোরের সাথে তাল মিলিয়ে হাঁটে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর ধারা টের পায় তারা লোকালয় থেকে অনেকটা দূরে চলে এসেছে। যত দূরে চোখ যায় দৈত্যের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কেবল পাহাড় আর পাহাড়। উঁচু নিচু পাহাড়, ঢেউ খেলানো পাহাড়, সারি সারি পাহাড়, ঘন সবুজ অরণ্যের পাহাড়, আলো ছায়ার পাহাড়। এ যেন পাহাড়ের রাজ্য। সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়োয় এসে দাঁড়ায় বিভোর, পাশে ধারা। ধারা দুচোখ মেলে রাতের পাহাড় দেখছে মুগ্ধ নয়নে। বিভোর ঘাসে শুয়ে পড়ে। ধারা দ্রুত বলে উঠল, ভিজে যাবেন তো, ঘাসে অনেক কুয়াশা। বিভোর মৃদু হাসল। ধারার চোখে সেটা পড়ল না। বিভোর বলল, মেঘের রাজ্যে এসেছি আর ভিজবো না? আশেপাশে ঘন যেটাকে আপনি কুয়াশা ভাবছেন সেটা কুয়াশা নয়, মেঘ। ধারা হেসে বলল, সত্যি? সত্যি। হাত বাড়ান, মেঘ এসে ধরা দিবে। অবিশ্বাস ভরসাতে ধারা হাত বাড়ায়। অদ্ভুত, হাতের তালুতে পানি এসে জমেছে। ধারা খুশিতে আত্মহারা হয়ে বলল, কি চমৎকার। বিভোর হাসি রেখা দীর্ঘ করে বলল, আপনার জ্যাকেট, চুলে হাত রেখে দেখেন। ধারা জ্যাকেটে এক হাত রাখে, অন্য হাত মাথায়। অদ্ভুত, সব ভিজে ভিজে, কি আশ্চর্য। বিভোর ধারার খুশি দেখে প্রাণবন্ত হয়ে ওঠে। জোর গলায় বলল, এবার আকাশে তাকান। ধারার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। আকাশে তাকায়, চিৎকার করে ওঠে, ও গড ও গড, এত তারা! যত দূরে চোখ যায় কেবল তারা আর তারা। ছোট বড়, কাছের দূরের, উজ্জ্বল অনুজ্জ্বল সব তারা। যেন মিছিল বেরিয়েছে তারাদের। সব তারা জমা হয়েছে এখানে, এই দার্জিলিং এর আকাশে। বিভোর উঠে দাঁড়ায় ধারার পাশে। ধারা আচমকা বিভোরকে জড়িয়ে ধরে খুশিতে। এক নাগারে বিরতিহীন ভাবে বলতে থাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি এত জোস কেন? মাবুদ, এত সুন্দর পৃথিবী, আমি লক্ষ জনম বাঁচতে চাই। বিভোরের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। মুহূর্তে কয়েকবার মেরুদণ্ড বরাবর তীক্ষ্ণ শীতল স্রোত নামে। কিছু সেকেন্ড পর ধারার খেয়াল হয় সে বিভোরের বুকে। দু হাত খামচে ধরে রেখেছে বিভোরের জ্যাকেট। ধারার সম্বাঙ্গে ভয় অস্বস্তি এসে ভর করে। সরে দূরে গিয়ে নত হয়ে দাঁড়ায়। কাপা ছোটে বলে, সরি। বিভোর ধারার অপ্রস্তুত হওয়াটা বুঝতে পেরেছে। হেসে বলল, ইটস ওকে, হাজবেন্ডকেই ধরেছ, মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। ধারা চমকে তাকায়। বিভোর জিভ কাটে। সে মুখ ফসকে কি বলে ফেলল। নিজেকে সামলিয়ে নিয়ে বলল, সরি। ধারা হো হো করে হেসে ওঠে। পাহাড়ের তুমুল হাওয়ায় ধারার খোলা চুল উঠছে। তারার আলো আছে, তবে সেই আলোয় ধারার বাঁকা দাঁত স্পষ্ট। বিভোর হাসে। ধারা বলল, সমান সমান। বিভোর জবাবে শুধুই হাসল। দুজন নীরবতার সাথে আকাশে তাকায়। দুজনের ভেতরে নৈসর্গিক অনুভূতি। রাতের আকাশ উপভোগের সাথে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। বিভোর ঘাসে শুয়ে পড়ে। ধারা দূরত্ব রেখে ঘাসে বসে। আকাশে চোখ রেখে বলে, মনে হচ্ছে তারায় তারায় যেন তারার মহাসমাবেশ বসে গেছে আকাশে। বিভোর জবাব দেয়, কিছু তারা যেন পাহাড়ের দিকে এগিয়ে এসেছে। মেঘ জমাট বেঁধে আড়াল করতে চাইলে মনে হয় সারি বেঁধে মিছিল করে চলেছে তারারাও। তারার এই মুগ্ধতার মধ্যেই চলছিল দূর পাহাড়ের মেঘ ছুঁয়ে আসা তুমুল হাওয়ার দাপুটে ঝাপটানি। হাওয়ায় শরীর কেঁপে উঠলেও চোখ বুজে আসছে ঘুমে। বিভোর ঘোর লাগা গলায় বলল, যদি পারতাম আজীবন পাটি বিছিয়ে প্রতিটা রাত কেবল আকাশের দিকে তাকিয়ে রাতভর তারা গুনতাম, ঘুমাতাম না। রাত গড়াচ্ছে। মেঘের সাথে যুদ্ধ করে তখন হেসে উঠতে থাকলো চাঁদ। এতক্ষণ দার্জিলিং এর আকাশের সুন্দরের যে খানিক অপূর্ণতা ছিল তা যেন পূর্ণ করে দিল এই শুভ্র চাঁদ। বিভোর ধারাকে বলল, চাঁদ দেখতে ভালোবাসেন ধারা? চারপাশ নিশ্চুপ, কোনোই সাড়া নেই। বিভোর আকাশ থেকে চোখ সরিয়ে পাশে তাকায়। দেখে ধারা ঘাসে ঘুমিয়ে পড়েছে। বিভোর আরেকবার ডাকে, শুনছেন ধারা? নিশ্চুপ। ধারা, চাঁদ উঠেছে দেখবেন না? নিশ্চুপ। বিভোর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল।
গলা থেকে মাফলার খুলে ভাঁজ করে ধারার মাথার নিচে রাখে। তারপর নিজের দুহাত মাথার নিচে রেখে আবার শুয়ে পড়ে। চোখ নিক্ষেপ করে আকাশের দিকে। বুকে একটা ঝড় বইছে। সে স্পষ্ট টের পাচ্ছে ঝড়টা ভালোবাসার। জায়েজ হওয়া সত্ত্বেও পাশে না তাকিয়ে বিভোর তারাদের ভিড়ে ধারার মুখটা খুঁজে খুঁজে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। প্রিয়তমা নয়ন বুঝে নিদ্রার অতলে, প্রিয়তমের নয়ন খুঁজে তাহারদের তারাদের ভিড়ে। বিভোরের ভাবনার সুতো ছিঁড়ে ফোনের রিংটোনে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে। দিশারি কল করেছে। বিভোর উঠে বসে রিসিভ করলো। বল। দোস্ত, কই তুই? আছি আশেপাশেই। দিশারি চাপা কান্নায় ভেঙে পড়ে। বিভোরের উৎকণ্ঠা। দিশু, কি হইছে? কান্তাছস কেন? তুই আয় আগে। কল কেটে কপারের চামড়া কিঞ্চিত ভাঁজ করে বিভোর। ভাবে কি হলো। এদিকে ধারা ঘুম। সে দূরত্ব কমিয়ে ধারার পাশে বসে। ধারাকে কয়েকবার ডাকে, সাড়া নেই। বাধ্য হয়ে ধারার চুলের হাত রাখে। হাত বুলিয়ে ডাকে, ধারা উঠুন, আমাদের ফিরতে হবে। ধারা। ধারা পিটপিট করে চোখ খোলে। বিভোরকে চোখের সামনে দেখে লাফিয়ে উঠল। চারপাশ খেয়াল করে দেখে অসহায় দৃষ্টিতে বিভোরের দিকে তাকায়। বলল, আই এম সো সরি, ক্লান্ত লাগছিল তাই। কৈফিয়ত দিতে হবে না, উঠুন, হোটেলে ফিরব। ধারা দ্রুত উঠে বলল, জি চলুন। বিভোর দ্রুত হাঁটছিল। ধারা বাধা দিয়ে বলল, আস্তে হাঁটুন না, আশপাশ উপভোগ করতে করতে যাই। ধারা, আমার একটু তাড়া আছে। ও আচ্ছা, দ্রুতই চলুন। নীরবতা পালন করে দুজন বড় বড় পা ফেলে এগোতে থাকে। ধারা খেয়াল করলো বিভোর কিছু একটা ব্যাপার নিয়ে খুব ভাবছে। ব্যক্তিগত হতে পারে তাই আর প্রশ্ন করল না। আর চোখে বিভোরের অবয়ব চুষে নিচ্ছে সে মনের অতলে। বিভোরের পা থেকে মাথা পর্যন্ত দেখতে ধারা 3-4 ইঞ্চি পেছনে আসে। বিভোর প্রশ্ন করল, পেছনে পড়লে কেন? আপনি আগে আগে হাঁটুন, আমি আছি পেছনে। বিভোর জবাবে কিছু বলল না। ক্যাজুয়াল স্নিকার, হুডি, জিন্সে বিভোরকে রাজপুত্রের মতো মনে হচ্ছে ধারার। ধারা একা একা ঠোঁট কামড়ে হাঁটে আর মনে বিড়বিড় করে, বরটা কি জোস। কিন্তু ধারা মনে মনে বিড়বিড় করে ভাবলেও সে মুখ ফসকেই বিড়বিড় করছে এবং পুরো কথাটা বিভোরের কানেও পৌঁছেছে। ধারা লজ্জা পাবে ভেবে বিভোর আর কিছুই বলল না, নিজ মনেই হেসেছে। হোটেলে পৌঁছে দিশারির রুমের সামনে বিধ্বস্ত অবস্থায় সায়নকে দেখতে পায় বিভোর। সায়ন বিভোরকে দেখতে পেয়ে এগিয়ে আসে। সায়ন বলল, দোস্ত, একটা ভুল করে ফেলেছি দিশারির সাথে। ও আমাকে ভুল বুঝতেছে, দরজা খুলতেছে না। বিভোর সায়নকে পাশ কাটিয়ে দিশারিকে ডাকে। দিশারি দরজা খুলে সরে যায় সামনে থেকে। বিভোর রুমে ঢুকে যায়। সায়ন যে মুহূর্তে ভিতরে ঢুকতে যাবে দিশারি চিৎকার করে উঠল, বান্দির পুঁতে এখানে কি করে? ওকে চইলা যাইতে, কিন্তু আমি ওরে জবাই করে ফেলুম। সায়ন এগোতে এগোতে ভীত স্বরে বলল, টিসু প্লিজ ক্ষমা করে দে। কুত্তার বাচ্চা, তুই বের হয়ে যা কইতাছি। বিভোর ধমকে উঠল, কি শুরু করেছিস দিশা? গালাগালি করছিস কেন? এটা হোটেল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কি হয়েছে বলবি তো? দিশারি কেঁদে বিছানায় বসে। ধারা পাশে এসে বসে, মুখ খুলল, কি হয়েছে আপু? সায়ন ধীর গলায় বলল, আমি বলি। বিভোর ভ্রুকটি বাঁকিয়ে বলল, বল। সায়ন কয়েকবার ঢোক গিলল। সে জানে বিভোর সব কথা শোনার পর আক্রমণ করবে তাকে, তবুও বলতে তো হবেই। নত মুখে সায়ন বলল, আই আই কিসড হার নেক। বিভোর চমকিত হয়ে তাকায়। কি বললি? দিশারি ডুকরা আওয়াজ করে কেঁদে ওঠে। সায়ন দেখতে পায় বিভোরের চোখ লাল হয়ে যাচ্ছে। সায়ন নিজেকে সামলিয়ে দ্রুত বলল, দোস্ত বিশ্বাস কর, আমি আসলে বুঝতে পারিনি কখন। বিভোর সায়নের শার্টের কলার খামচে ধরে। রাগে কিরমির করে চাপা গলায় বলল, 2-3 মাস পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করস, ডেটিং করস, তবুও মজা মেটেনি তোর? ফ্রেন্ডের উপর হাত বাড়াইছস? তোদের মতো পোলাদের জন্যে আমাদের মারা খেতে হয়। মেয়ে ফ্রেন্ড সাথে দেখলেই নোংরা মনোভাব নিয়ে মানুষ তাকায়। তুই দিশারির সাথে এমনটা করলি কিভাবে? সায়ন কিছু বলার আগে দিশারি বলল, ছাইরা দে ওরে, যার স্বভাব যেমন সে তেমনই থাকবে। তার চোখে সব মেয়েই গার্লফ্রেন্ড হয়। ওরে ফ্রেন্ড কইতেও লজ্জা লাগতেছে। ওর লগে আমার স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ আসিল, আর আইজ ওই। দিশারি আবার কাঁদতে বসে। ধারা সায়নের দিকে তাকায়। সায়নের ঠোঁট দুটো কাঁপছে, চোখে দিয়ে জল বেরোচ্ছে। সায়ন বিভোরের হাত থেকে ছুটে দ্রুত বেগে রুম থেকে বেরিয়ে যায়।
বিভোর দিশারির পাশে এসে বসে, সান্ত্বনা দেয়। দোস্ত, এসব মনে রাখিস না, অন্যায় হয়ে গেছে ওর, ছেড়ে দে। দুর্ঘটনা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা কর। কাঁদিস না, অসুস্থ হয়ে পড়বি। কিছু খাবি? নিয়ে আসবো? ও না, এখন তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, ঘুমা তুই এখন। দিশারি তবুও কাঁদছিল। বিভোর ধমকে বলল, কি বলছি, ঘুমাইতে বলছি না? দরজাটা লাগাইয়া শান্তির ঘুম দে। কালকে আমাদের বাতাসিয়ার লুপ যেতে হবে সকাল সকাল। সায়ন দিশারি রুম থেকে বেরোবার সময় দেখতে পায় উর্মি কান পেতে সব শুনেছে। সায়ন ভ্রুক্ষেপ না করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। রাস্তার পাশে এসে বসে মাথা নত করে। কিছুক্ষণের মধ্যেই বিভোর আসে, সায়নের পাশে বসে। সায়ন অভিমানে তাকায়নি। বিভোর সায়নের কাঁধে এক হাত রেখে বলল, দোস্ত। সায়নের গলা কাঁপছে। সে কান্না বিজড়িত কণ্ঠে বলল, বিশ্বাস কর, আমি নিজের ইচ্ছায় কিছু করিনি। আমার এমন কোনো ইচ্ছা ছিল না কখনো। হয়তো দিশারির জন্য আমার মনে একটা অনুভূতি আছে। সায়ন কথার মাঝেই থেমে যায়। বিভোর অবাক চাউনিতে তাকায়, প্রশ্ন করল, ভালোবাসিস দিশারিকে? সায়ন অনেকক্ষণ চুপ করে থেকে বলল, জানি না রে। আচ্ছা, এটা নিয়ে তোর সাথে পরে কথা বলবো। কাজটা আসলেই ভালো করিসনি। তখন আমি রাগে তোকে অনেক কিছু বলে ফেলেছি, মনে নেই? মনে নিস না। আসলে আমার রাগ উঠে গিয়েছিল। দিশারি কেমন করে কাঁদছিল, ও হার্ট হয়েছে খুব। জানি দোস্ত, বিশ্বাস কর, যখন ও কাঁদতেছিল আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। হয়েছে, তুই আর কাঁদিস না। এইসব ঝামেলা মিটে যাবে জলদি, সব মিটে যাবে। ও আমার সাথে আর কখনো কথা বলবে না, দেখিস। হ, ওর অনেক অভিমান। সায়ন বিভোরের দুহাত মুঠোয় নিয়ে বলল, আমি একটা পাপ করে ফেলেছি। ওরে বলিস আমারে ক্ষমা করে দিতে। আমারে যে শাস্তি দিব মেনে নিব। ও যেন আমার সাথে কথা বলা বন্ধ না করে। বিভোর হেসে জবাব দিল, না, কথা বলা বন্ধ করবে না। এবার আয়, গিয়ে ঘুমা। সায়ন রুমে এসে দেখে উর্মি গাল ফুলিয়ে বসে আছে। সায়ন অপরাধী মুখ করে কিছু বলতে চেয়েছিল, তার আগেই উর্মি বলল, শোনো সায়ন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমিও তোমাকে কখনো ভালোবাসিনি, জাস্ট টাইম পাস ছিল। তোমার মতো আমিও হয়তোবা 420 টাইপ মেয়ে। জানি এসব করা ভালো না, তবুও। যাই হোক, আমার এঙ্গেজ হয়ে গিয়েছিল আমাদের রিলেশনশিপের 1 মাস পরই। আমার উডবি ফ্রান্সে থাকে। সে গত সপ্তাহে দেশে ফিরেছে। আমি জানতাম না। সে জেনে গেছে আমার বয়ফ্রেন্ড আছে। আমি বয়ফ্রেন্ডের সাথে দার্জিলিং চলে এসেছি। এই জন্য তার সাথে আমার গতকাল হোটেলে আসার পর থেকে ভেজাল চলছে ফোনে। আমি এমনিই তোমার সাথে ব্রেকআপ করতাম। যতটুকু বুঝেছি তুমি দিশারি নামের মেয়েটাকে ভালোবাসো। তার প্রতি তোমার কোনো একটা ফিলিংস আছে, দুর্বল কোনো ফিলিংস আছে। সো আমাকে ছাড়তে তোমার কোনো রকম কষ্ট হবে না। তাহলে আমি বরং যাই। সায়ন হাঁ করে তাকিয়ে আছে, বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। কোনো মতে বলল, এত রাতে কই যাবা? উর্মি লাগেজটা হাতে নিয়ে বলল, এই যে দেখো, সবকিছু গোছানো আছে। আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আজ রাতে আমি এমনিতেই হোটেল থেকে চলে যাব। রক গার্ডেনে যখন তোমরা আনন্দে ভিজতেছিলে তখন আমার উর্মির সাথে আমার দেখা হয়। সে আমাদেরকে ফলো করে, দার্জিলিং চলে এসেছে এবং একটু দূরেই হোটেলটায় সে আছে। তাকে আমি কথা দিয়েছি আজ রাতেই তার কাছে চলে যাব, তোমার সাথে ব্রেকআপ করব। কথা শেষে উর্মি বেরিয়ে যায়। সায়ন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে তাজ্জব বনে গেছে। সায়ন বিভোরের কাছে তার ফোনটা রেখে এসেছিল। বিভোর ফোনটা ফিরিয়ে দেওয়ার অছিলায় উর্মি আর সায়নের সব কথা শোনে। বিভোরের খুব রাগ হয়। এমন একটা মেয়ে নিজের কুকীর্তি গলা উঁচু করে বলল, তবুও সায়ন কিছু বলতে পারল না। তারও কিছুই বলার নেই। সায়ন আর উর্মি যে একই পথের যাত্রী। এসব মানুষ দুনিয়াতে কেন যে আসে? তবে বিভোরের পৈশাচিক আনন্দ হচ্ছে। সায়নের শিক্ষা হয়েছে, বেশ হয়েছে। উর্মি দরজার বাইরে বিভোরকে দেখে চমকায়। সে বিভোরকে যথেষ্ট ভয় পায়। দ্রুত পা ফেলে বেরিয়ে যায়। ধারার বিভোরকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই বেরোবার জন্য দরজা খুলে দেখলো উর্মি লাগেজ হাতে নিচে নেমে যাচ্ছে। পারি অবাক হয়ে সায়নের রুমের দিকে আসে সে। বিভোর রুমে ঢুকেই বেসরা গলায় গান গেয়ে উঠল, তোমার ঘরে বসত করে কয়জনা। সায়ন গাল ফুলিয়ে বিছানায় বসলো। বিভোর ভ্রু নাচিয়ে বলল, কেমন বোধ করছো মামা? বিভোর হো হো করে হেসে উঠল। গগন কাঁপানো সেই হাসি।
ধারা নিজের দুগালে হাত রেখে বিভোরের দিকে মুগ্ধ নগরে তাকিয়ে ঘোর লাগা গলায় বিড়বিড় করে বলে উঠল, সো সুইট। পরদিন সকাল 6টায় ঘুম ভাঙল ধারার। আড়মোড়া ভেঙে জানালার পাশে এগিয়ে আসে। জানালায় ভারী পর্দা ছিল। পর্দা সরাতেই মুখ দিয়ে একটি কথাই বেরিয়ে এলো, অসাধারণ। মুগ্ধকর আবহাওয়া, পাহাড়ের প্রতিটি ধাপে ধাপে বাড়ি আর হোটেল। ধাপগুলো শেষ হওয়ায় প্রায় 7,000 ফুট গভীর খাদ। পুরো ঘনত্বের সাদা সাদা মেঘগুলো ভাসছে। খাদের ওপর যত্রতত্রভাবে যা হোটেলের উচ্চতা থেকেও অনেকখানি নিচে। মনে হচ্ছে হোটেল থেকে নেমে 30-40 মিনিট নিচে নামলেই মেঘ ছোঁয়া যাবে। এমন ভিউ কিন্তু সব হোটেল থেকে দেখা যায় না, বা হোটেলের সব রুম থেকেও দেখা যায় না। ধারা সৌভাগ্যবান ছিল, তাই প্রকৃতি নিরাশ করেনি। মুগ্ধ হয়ে ঠোঁটে সন্তুষ্টজনক হাসি ফুটিয়ে তোলে ধারা। এরই মধ্যে দরজায় করাঘাত। দরজা খুলে বিভোরকে দেখতে পায়। সদ্য ঘুম থেকে ওঠা ধারার মুখ তেলতেলা হয়ে আছে, নিষ্পাপের আভা চেহারায়। বিভোর বলল, তৈরি হয়ে নিন, নাস্তা করে আমরা বের হব। ধারা হেসে ঘাড় কাত করল। বিভোর চলে যায়। কিছুক্ষণের মধ্যে বিভোর, ধারা, সায়ন, দিশারি ইসলামিয়া রেস্টুরেন্টে চলে আসে। নাস্তা শুরু করে পরোটা, ডিম আর চা দিয়ে। সায়ন, দিশারি নিশ্চুপ। এরা কথা বলবে না, ধারা বুঝে গেছে। এভাবে নীরবতা পালনের তো মানেই নেই। ঝোঁক গিলে ধারা কথা বলতে শুরু করলো, বিভোর সাহেব। বিভোর খাবার চিবোতে চিবোতে উত্তর বলল, সাহেব কেন বলেন? ধারা নিঃসংকোচে বলবো, মানে আর কি বলবো, শুধু বিভোর ডাকাটা কেমন যেন। দিশারি রুরুভাবে বলল, ভাই ডাকলেই তো হয়, তোর যে 4 বছরের বড় আছে। ধারা বুঝেছে এই রুড়োভাবে কথা বলাটা সায়নকে উদ্দেশ্য করে। বিভোরকে আগে ভাগে বলল, থাক, ভাই আর ডাকতে হবে না, সাহেবই ভালো। তা কি বলতে চাইছিলেন ধারা? ও হ্যাঁ, আমরা এখন কোথায় যাব? বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, কেবল কার, সেন্ট জোসেফ স্কুল দর্শনের ইচ্ছে আছে। বাতাসিয়া লুপ দিয়েই শুরু করব। গ্রেট। আর দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনে না উঠলে দার্জিলিং ভ্রমণটাই বৃথা। 2 ঘন্টা রাইড করা যাবে। এটা কোথায়? বাতাসিয়া লুপে। টয় ট্রেনে চড়লে আমাদের বাড়তি আর ঘুম স্টেশন বা বাতাসিয়া লুপ জায়গাগুলোতে না গেলেও চলবে। কেন? কারণ যাত্রাপথে টয় ট্রেন বাতাসিয়া লুপে 10 মিনিট যাত্রা বিরতি দেয়, আর ঘুম স্টেশনে প্রায় আধা ঘন্টা। আমরা সেই সময়টাতে বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন ঘুরতে পারবো। ওহ গ্রেট। টয় ট্রেনকে ঘিরে প্রচুর ভারতীয় বাংলা মুভির শুটিং হয়েছিল। রাজেশ খান্নার আরাধনাও শুটিং হয়েছে এখানে। শুধু তোমারই জন্য মুভিতে সোহম টয় ট্রেনের রাস্তার পাশেই বসেছিল। ধারা মুগ্ধ হয়ে বলল, বাহ, বাংলা মুভি দেখেন? না, মুভি ধরতে গেলে দেখিই না আমি। যখন মুভিটা শুটিং হচ্ছিল তখন এসেছিলাম, তাই জানি। দিশারি কটমট করে বলল, তোদের পকপকানি শেষ হইলে বাইর হ। সায়ন আর চোখে দেখে দিশারিকে। চোখে চোখ পড়তেই ভয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ওরা চলে আসে বাতাসিয়া লুপে। ঢোকার আগে বিভোর খাওয়া শুরু করে। গোখরাদের জনপ্রিয় খাবার মোমো। মোমো মানে পুলি পিঠার মতো করে বানানো, ভেতরে মুরগির মাংস, সবজি, গরুর মাংস ইত্যাদি থাকে। দার্জিলিংয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড এটি। বিভোরের দেখা দেখি ভরা পেট নিয়ে ধারা, দিশারি, সায়নও খাওয়া শুরু করলো। বাতাসিয়া লুপে প্রবেশ করে ওরা 4 জন। বাতাসিয়া লুপ থেকে দেখা মেলে উদিত কাঞ্চনজঙ্ঘা। বাতাসিয়া লুপ জায়গাটিতেই দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটা কিনা ঘুম আর দার্জিলিংয়ের মধ্যে এখন চলাচল করে, সেটি এখান থেকে ঘোরে। গোল লুপের মতো লাইনটি ঘুরে আবার ঘুম স্টেশনের দিকে যায়। বাতাসিয়া লুপ হচ্ছে অনেকটা আমাদের দেশের শহীদ মিনারের মতো। এটি বানানো হয়েছিল গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বাতাসিয়া লুপ জায়গাটি দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, ঠিক ঘুম স্টেশনের নিচের দিকে। বাতাসিয়া লুপ থেকে 50 রুপিতে কিনতে পাওয়া যায় নেপালি বেশ। নেপালি ড্রেস পরার পর যে কাউকে চেনা দেয়। তাহারা নেপালি ড্রেস পরতে আগ্রহ দেখায়। দিশারিরও ইচ্ছে হয়। রাগ সাইডে রেখে সেও নেপালি ড্রেস পরে। ধারা নীল রঙের ড্রেস পরেছে, খোলা চুলে পিঠ ছড়িয়ে গেছে, পায়ে লোফার, তাই ব্যাপারটা হাস্যকর, কিন্তু অসম্ভব সুন্দরী উপজাতি মনে হচ্ছে ধারাকে। দিশারি লাল রঙের পরেছে,
সায়ন আগের মতো সরাসরি তাকাতে সাহস পায় না, তাই আর চোখে দেখছে। পাশাপাশি চারজন হাঁটতে থাকে। বিভিন্ন রকম মানুষ, ফুলের বাগান, আগ্রহ নিয়ে দেখছে সবাই। বিভোর হাঁটার তালে ধারার পাশে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, মনোরম পরিবেশ তাই না? ধারা ছোট্ট করে জবাব দিল, হুম। পর্যাপ্ত হিমশীতল বাতাস শরীর ও মনকে উজ্জীবিত করে দিচ্ছে। পৃথিবীর যাবতীয় বাতাস যেন এই পবিত্র কাঞ্চনজঙ্ঘার পাদস্পর্শে এসে সংসার পেতেছে। শুধু বাতাস, বাতাস আর অবিশ্রান্ত বাতাস। বিশাল সবুজ প্রান্তরটি শুধু নানান রং বেরঙের ফুল আর চিরহরিত বৃক্ষের আবাসভূমি। একদিকে রাজার মতো দাঁড়িয়ে রয়েছে চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। সব মিলিয়ে ভেতরটা সুখে লাফাচ্ছে। তার উপর চারজনের মনেই বিপরীত লিঙ্গের প্রতি সুপ্ত এক অনুভূতি উকি দিচ্ছে। বাতাসিয়া লুপের ওপর থেকে সমস্ত দার্জিলিং শহরটাকে দেখা যায়, একেবারে 360 ডিগ্রি। অসাধারণ সেই দৃশ্য। প্রতিজন 630 রুপিতে টয় ট্রেনে ওঠে। 2 ঘন্টার রাইডে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, দার্জিলিংয়ের মনোরম পরিবেশ উপভোগ করে। প্রকৃতিতে ডুবেছিল তারা। সায়ন অনেকবার দিশারির সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ফেরার আগে সেন্ট পল স্কুলটা দেখে আসতে ভোলেনি বিভোর। প্রায় 200 বছর পুরানো এই স্কুলটি অনেকেই দেখেছে সিনেমায়। শাহরুখ খানের সেই বিখ্যাত মুভি मैं हूं না, কার না জানা। এই স্কুলেই শুটিং হয়েছিল মুভিটার। ভেতরে প্রবেশের অনুমতি নেই, কিন্তু না দেখে ফিরে আসার মানুষ বিভোর নয়। এটা হতেই পারে না। দারোয়ানের সাথে ভাব করে 150 রুপি ঘুষ দিয়ে ভেতরে ঢুকে যায় ধারাদের নিয়ে। দারোয়ান ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি শুটিং হয়েছে, কি আছে। স্কুল প্রাঙ্গণ থেকে চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র রূপ। তারা স্কুলের এক কোণে বসে। বিভোর দিশারি ঘুরছে স্কুলটা। সায়নের হাঁটতে ভালো লাগছে না, তাই সে ধারার পাশে এসে বসে। সায়ন বলল, হাই ধারা। হ্যালো ভাইয়া, একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট কি? আপনি এভাবেই বলুন। দিশারিকে বুঝিয়ে বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দিতে। ধারা হালকা হাসলো, বলল, জি অবশ্যই। কয়েক সেকেন্ডে নীরবতা। ধারা বলল, বিভোর সাহেব সম্পর্কে কতটুকু জানেন? সায়ন তাকায়। ধারা অপ্রস্তুত হয়ে উঠল। কারে কি প্রশ্ন করেছে সে? সায়ন হেসে উত্তর দেয়, পুরোটাই চিনি। কি জানতে চাও, ক্রাশ সম্পর্কে? ধারা থমকায়, আমতা আমতা করে বলল, ক্রাশ? সায়ন জবাবে হাসে। দূরে দাঁড়িয়ে থাকা বিভোরের দিকে তাকিয়ে বলে, শালীনতা আছে ওর মধ্যে, প্রেম করেনি কখনো, কিন্তু স্কুল লাইফ থেকেই বলতো বিয়ে করার কথা। কিশোর থেকেই ওর ইচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। বউকে ভালোবাসবে, বউয়ের সাথে প্রেম করবে। ও শান্ত না, আবার অশান্তও না। স্কুল লাইফে আমাদের অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, তাদের সাথে এখনো আমার সম্পর্ক আছে, কিন্তু বিভোর পাত্তা দেয় না। খেয়াল করে দেখো, দিশারি ওর পাশে ঘেঁষতে পারে না। মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি ওর খুব অপছন্দের বিষয়। খাওয়ার সময় বিরক্ত করা পছন্দ করে না, কিন্তু খুব রাগ আছে ওর। রেগে গেলেই মার শুরু করে। পর্বত পাহাড় খুব টানে ওরে। অফিসের কাজ করে মন দিয়ে, কোনো অলসতা নেই। ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস। ধারা স্বাভাবিক কণ্ঠে বলল, দেখে মনে হয় না মানুষটা যে এমন। হ্যান্ডসাম একটা ছেলে, গার্লফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড অনেক থাকার কথা। আগেই বলেছিলাম ও ঘেঁষতে দেয় না। অনেকে ওকে অহংকারী বলে, কিন্তু আমরার কাছে মানুষেরা জানি ও কেমন।